আচ্ছা, দেখা যাচ্ছে স্ক্রিন? আচ্ছা, প্রথমে আমরা আসি টার্মাক্স ডাউনলোড। গুগলে যে সার্চ দিলাম টার্মাক্স ডাউনলোড, প্রথম পেজ আসলো এফড্রয়েড। এফড্রয়েড পেজ থেকে আমরা নিচে আসলাম। এখানে এফড্রয়েড অ্যাপসটাও ইনস্টল করে ওর ভিতর থেকে টার্মাক্স ইনস্টল করতে পারবো। তো সহজে আমরা ডিরেক্টলি টার্মাক্স এপিকেটা ডাউনলোড করবো। এই ডাউনলোড উপর ক্লিক করে নিউ ট্যাব দিলে এটা অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে। এই যে অলরেডি ডাউনলোড এনে দিলাম, এই যে আমার ডাউনলোড চলতেছে। তো আমার ডাউনলোড অলরেডি করা আছে, যে নিচেই আমার এটা ডাউনলোড করা আছে। এজন্য আমি ডাউনলোড করতেছি না, আমি ডাউনলোড করে ইনস্টল করছি। এই যে ফাইলটা আমার আসছে, এটা হচ্ছে টার্মাক্সের প্রথম ওপেন করার পর এরকম অবস্থায় আসবে। তো এরকম আসার কারণ হচ্ছে, আমি কারণটা বলি। এই পেজটা দেওয়ার কারণ কি, এটা তো একদম এখন যে অবস্থায় আছে এটা হচ্ছে সম্পূর্ণ বাস্তব অবস্থায় আছে। তো ইন্টারফেসটা একটু দেখে নাও, এটা পরবর্তীতে কাজে লাগবে। টার্মাক্সের এই ইন্টারফেসের লেফট সাইড থেকে লেফট আপ কর্নার থেকে রাইট সাইডে টান দিলে এরকম ট্যাব আসবে। এরকম ভাবে তোমরা পাঁচটা ট্যাব নিয়ে হাইয়েস্ট কাজ করতে পারবে। তো এটা হচ্ছে জাস্ট ট্যাব নেওয়ার জন্য, এক একটা ট্যাব নিয়ে যাতে এক এক সময় একই ডিভাইস দিয়ে অনেকগুলো কাজ করতে পারো। যেমন ট্যাবে তুমি এটা যখন অ্যাটাক করবা বা ডিডিওস ওয়ান বা টুলস এর নাম দিতে পারবা। এটা দিলে আইপি সেন্সার। যাক, এইভাবে এক একটা আলাদা আলাদা ট্যাব নিয়ে কাজ করতে পারবা। তো এখানে প্রথম যে ইন্টারফেসটা আছে, এটা এখানে আমাদেরকে এই ইন্টারফেসে সর্বপ্রথম আমাদেরকে এই লেখাটা কেন দিছে। তো এটা দেওয়ার কারণ হচ্ছে, এই যে আমাদের টার্মাক্সটা মূলত, টার্মাক্স না, লিনাক্সের সবকিছুই চলা হচ্ছে রেসপিরেটরির উপরে। রেসপিরেটরিটা হচ্ছে একটা সেন্ট্রালিং আপডেট। সেন্ট্রালিং আপডেট করার জন্য কোন সেন্ট্রালে কানেক্ট হয়ে আপডেট হবে, তো সেটার জন্য মূলত এই রেসপিরেটরি গুলো টার্মেক্স এর জন্য রুট রিপো এবং এক্স ডাবল অন রিপো, এই দুইটা রেসপিরেটরি সংক্ষেপে রিপো বলা হয়। তো এই রিপোটা আমাদেরকে সর্বপ্রথম আমাদেরকে এই দুইটা ইনস্টল করতে বলে। অন্য আমি অন্যান্য অনেক ট্রেনিং দেখছি, যেখানে হচ্ছে ভিডিও দেখছি, যেখানে সবাই আমাদেরকে বলে টার্মাক্স ইনস্টল করে আগে এপিটি আপডেট লেখো, এপিটি আপডেট লেখো। না না, এটা করা যাবে না। এপিটি আপডেটটা যে করবে কোন রেসপিরেটরি থেকে করবে, সেই রেসপিরেটরিটা তো আগে ইনস্টল করা লাগবে। তো এর জন্য আমাদের এই টার্মাক্স যে ডেভেলপার তারা আমাদেরকে কিন্তু ফ্রন্ট পেজ এটা দিচ্ছে, না হলে কিন্তু এখানে লিখে দিত প্রথমে যে ওয়েলকাম টু টার্মাক্স, লেখো এপিটি আপডেট। কথা সবাই বুঝতে পারছো? জি ভাই। হ্যাঁ, তো এই ফ্রন্ট পেজটা দেওয়ার কারণ হচ্ছে যে এই রেসপিরেটরিটা আগে কানেক্ট করতে হবে, ওদের সেন্ট্রালি আগে টার্মাসটা কানেক্ট করো, তারপর তুমি আপডেট করো, কোনো সমস্যা নাই। তো আমাদের সেন্ট্রালি কানেক্ট করতে হলে আমাদের প্রথমে এই যে পিকেজি ইনস্টল রুট মাইনাস রিপো, এইটা আগে আমার কাছে কপি করতে হবে। এই দুইটা কপি করে নিতে হবে, নিয়ে এই দুইটা আগে এখানে পেস্ট করতে হবে। তারপরে আমরা সেন্ট্রালি ওয়ার্ল্ড ওয়াইড কানেক্ট করার জন্য টার্মাক্স চেঞ্জ মাইনাস রিপো করে দিব, যাতে আমরা রিপোটা রেসপিরেটরিটা চেঞ্জ করতে পারি ওয়ার্ল্ড ওয়াইড। তো আমি এই তিনটা জিনিস প্রথমে কপি করলাম। তিনটা জিনিস কপি করার পর আমি পেস্ট করলাম। প্রথমে রুট মাইনাস রিপো, পিকেজি ইনস্টল রুট মাইনাস রিপো দিয়ে আমি ইন্টার দিলাম। এখানে একটা জিনিস দেখো, এখানে দেখো নো মিরর সিলেক্টেড, দেখছো? আমার কিন্তু কোনো গ্রুপ বা মিরর সিলেক্ট করা নাই। তো যখন আমি এই রিপো গুলো ইনস্টল করে ফেলবো, তখন কিন্তু আমার রিপোটা এই যে টার্মাস চেঞ্জ মানে রিপো দিয়ে তখন আমি মিরর রিপোটা সিলেক্ট করে ফেলবো, রেসপিরেটরটা সিলেক্ট করে ফেলবো। তখন আমার এই নো মিরর আর নো গ্রুপ দেখাবে না। যাই হোক, এই যে আমার এটা ইনস্টল হচ্ছে এক্স ডাবল ওয়ানটা, এটা ইনস্টল হোক। সবাই একটু আমরা খেয়াল করে দেখি। সবাইকে স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, এরপর আমরা দ্বিতীয়টা করছিলাম হচ্ছে পিকেজি ইনস্টল এক্স ডাবল ওয়ান মাইনাস রিপো। তো আমরা দ্বিতীয়টা দিয়ে দিলাম, দিয়ে ইন্টার। আমরা কিন্তু একদম টার্মাক্সের একদম শুরু থেকে শুরু করছি, একদম বাচ্চা থেকে ওরা একদম বড় বানাবো আমরা। আচ্ছা, দ্বিতীয় দেওয়া হয়ে গেল, দুইটা দেওয়া হলো, তৃতীয় আর একটা কপি করছিলাম টার্মাক্স চেঞ্জ মাইনাস ডিপো, এটা হচ্ছে এখন আমরা ওই দুইটা ইনস্টল হয়ে গেছে। এখন আমরা এটা ওয়ার্ল্ড ওয়াইড কানেক্ট করব, ঠিক আছে? তো টার্মাক্স চেঞ্জ মাইনাস ডিপো দিলাম, দেওয়ার পরে ইন্টার দিলাম। দেখো এটা বলতেছে
সিঙ্গল মিরর কানেক্টেড রোটেশন বিটুইন সেভারাল মিরর, আমরা এটা হচ্ছে এটা কই গেল, উম, দেখছো কিবোর্ড হারাই গেছে। আচ্ছা আচ্ছা, ইন্টার দিলাম মিরর রোটেশন বিটুইন সেভারাল মিরর, ইন্টার দিলাম। এখানে দেখো, এখানে আছে এশিয়া আছে, ইউরোপ আছে, চায়না আছে, নর্থ আমেরিকা, ইউরোপ, অল। আমরা দিব হচ্ছে ওয়াল মিরর, মানে একবারে ওয়ার্ল্ড ওয়াইড, এই যে ওয়াল ইন দা ইন্টার ওয়ার্ল্ড দিয়ে ইন্টার দেবো। দিলে আমাদের ওয়ার্ল্ড ওয়াইড এই আমাদের টার্মিনালটা তখন রেসপিরেটরের সাথে কানেক্টেড হয়ে যাবে। এটা ওয়ার্ল্ড ওয়াইড কানেক্টেড হয়ে যাবে, এই যে প্রত্যেকটা মিরর এক একটা দেশের সাথে কানেক্টেড করা, এবং সেন্ট্রালি এটা আপডেট হবে। সবাইকে কথা বুঝতে পারছো কি জন্য দিলাম এটা? জি। কেউ যদি মাঝে কোনো কিছুতে বুঝতে না পারো আমাকে অবশ্যই জানাবা। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে আমরা সেন্ট্রালি এটা কানেক্টেড করে ফেলছি ওয়ার্ল্ড ওয়াইডে। এখন হচ্ছে আমরা আপডেট দিব। তো আপডেটের জন্য হচ্ছে এপিটি, জুম করে নিই, এপিটি স্পেস আপডেট, এইবার হচ্ছে আসছে কমান্ডে। এখানে দেখো, এখানে কিন্তু আর ওই যে নো মিরর সিলেক্টেড দেখছো, ওই লেখাটা কিন্তু আর দেখায় নাই। এখানে কিন্তু ডিরেক্ট মিরর সিলেক্ট দেখাইতেছে। আমাদের মিরর গুলো এই যে প্রথম আছে যে রুট, রুট ট্রিপো, তারপরে মিরর আছে এক্স ডাবল ওয়ান, দেখছো? তো আমাদের কিন্তু এখন এপিটি আপডেটে আমাদের কিন্তু নো মিরর সিলেক্টেড আর দেখাচ্ছে না, কারণ আমাদের এখন সেন্টারে কানেক্টেড হয়ে আছে। তো এরপর দিব আমরা এপিটি আপডেট, GRADE। আমি কিন্তু খুব আস্তে আস্তে লিখতেছি সবার বোঝার সুবিধার্থে, এবং সবাই যত বুঝতে পারো। দিলাম আপডেট। এবার আমাকে হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, মানে আমার একটা ডিস্ক স্পেসের 1516 কিলোবাইট একটা ডিস্কের স্পেস নিবে অপারেশন শেষে, আর হচ্ছে গেট হায়েস্ট আর্কাইভ করতে গেলে আমার 20 MB ডাটা নিবে। তো এই জন্য আমার কাছে পারমিশন চলছে, আমি দিয়ে দিলাম ইয়েস। বড় হাতের ওয়াইও দিতে পারো, ছোট হাতের ওয়াইও দিতে পারো, দিলাম ইন্টার। আমি পারমিশনটা দিয়ে দিলাম ওকে। এখানে একটু সময় নেবে, কারণ অনেকগুলো ওয়ার্ল্ড ওয়াইড মিরর সিলেক্ট করা, তো সেখান থেকে সব কিছু ডাউনলোড করবে, করার পরে তো ইনস্টল করবে সব। এখানে চাইছে, এগুলো চাইছে যা, এগুলো হচ্ছে যে ডিফল্ট কারেন্ট ভার্সন, আমি এই ভার্সনের জন্য রেডি আছি কিনা বা রাজি আছি কিনা। দিলাম ওয়াই। দিলাম ওয়াই। আচ্ছা, আমাদের আপডেট এবং আপগ্রেডটা হয়ে গেল। আমাদের এখন টার্মিনালটা লেটেস্ট থাকলো। আমি যে ভার্সনই নামাই না কেন, আমার এখন টার্মিনালটা ফুল লেটেস্ট হয়ে গেছে। এই বন্ধু কি সবাই কি ক্লিয়ার কিভাবে রিপো চেঞ্জ করলাম এবং কিভাবে ফুল আপডেট করে নিলাম? জি ভাইয়া। আচ্ছা, এখন হচ্ছে আমি আমার স্ক্রিন তো অনেক হিজিবিজি অনেক কিছু লেখা চলে আছে, আমি স্ক্রিনটা একটু ক্লিয়ার করে নিই। মানে আমার তো আর এই কাজ নাই। তো আমি লিখে দিলাম ক্লিয়ার, ক্লিয়ার কমান্ড দিলাম, দিয়ে এন্টার দিলাম, আমার স্ক্রিনটা ক্লিয়ার হয়ে গেল। এখন আমার সম্পূর্ণ ক্লিয়ার অবস্থায় আছে। তো যাই হোক, এখন হচ্ছে আমার এই যে টার্মিনাল, আমার ধরো এখানে একটা ফোল্ডার আছে, ব্যাকগ্রাউন্ডে আমার এখানে একটা ফোল্ডার আছে। এই ফোল্ডারের ভিতরে আমার কি কি আছে সেটা একটা লিস্ট করে দেখি আমার এই ফোল্ডারে কোনো কিছু আছে কিনা।
তো লিস্ট করার জন্য ls কমান্ড ইউজ করতে হবে। ls দিলাম, এন্টার। আমার কিন্তু এখানে কোনো কিচ্ছু নাই, আমার এটা ফুল ফাঁকা। তো আমি এখানে একটা ফোল্ডার তৈরি করে নিই, যেটা আমাদের পরবর্তী কাজের ক্ষেত্রে সুবিধা হয়। যদি আমি কোনো যে টুলস ইনস্টল করব সেই রিলেটেড ফোল্ডারের ভিতরে যে আমি করব, তো সেক্ষেত্রে আমি সর্বপ্রথম আমি একটা ফোল্ডার তৈরি করি। ফোল্ডার তৈরি করার কমান্ড হচ্ছে mkdir, সংক্ষেপে মানে ফুল ফর্ম হচ্ছে মেক এ ডিরেক্টরি। তো সংক্ষেপে বলা হয় লিনাক্সের ভাষায় mkdir। এটা শুধু টার্ম্যাক্সে না, কালিতেও ইউজ করতে পারবা, নেটহান্টার ইউজ করতে পারবা, উবুন্টুতেও ইউজ করতে পারবা। এমনকি এই সবগুলো লিনাক্সের জন্যই মেক এ ডিরেক্টরি সংক্ষেপে হচ্ছে mkdir। তো আমি mkdir দিয়ে test স্পেস দিলাম। এবার কি নামে ফোল্ডার করব সেই ফোল্ডারের নাম দিলাম, দিয়ে এন্টার দিলাম। দেওয়ার পর আমাকে কিন্তু ব্যাকগ্রাউন্ডে একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। সেটা দেখতে হলে আমি যে এলএস করি, এলএস করার পরে দেখলাম এই যে টেস্ট নামে একটা ফোল্ডার আমার তৈরি হয়ে গেছে। তো এই ফোল্ডার তৈরি হয়ে গেল, আমি তো এখন আছি রুট ফোল্ডারে। তো এই টেস্ট ফোল্ডারে ঢুকবো কি করে, সেটার জন্য আমাকে সিডি কমান্ড ইউজ করা লাগবে। সিডি দিয়ে আমি যে ফোল্ডারের নাম test দিলে, এই যে এখানের উপরে লেখাটা লক্ষ্য করেন, যেখানে ডলারেন্সের পরে কিন্তু ডিরেক্ট সিডি দিয়ে চলে আসছে, কিন্তু এরপরে কিন্তু ডলারেন্সটা কিন্তু আসছে রুট রুট ফোল্ডার আছে, ডলারেন্স বলে টেস্টের পরে আছে। তার মানে আমার এখন টেস্ট ফোল্ডারের ভিতরে আছে। তো আমি এখানে এলএস দিই, এখানে কিন্তু আমার কোনো কিছু নাই। এখানে আমি আর একটা ফোল্ডার করে দেখাই, যে ইটিসি, এখানে কমান্ড দিলাম, এই যে ইটিসি নামে আমার একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। তো এখান থেকে যদি আমি একবারে রুট ফোল্ডারে যেতে চাই, তো আমি সিডি দিলে একবারে আমার রুট ফোল্ডারে নিয়ে চলে যাবে। ওই যে প্রথম যে রুট ফোল্ডার ছিল ওর ভিতরে কিন্তু টেস্ট ফোল্ডারটা ছিল, আর টেস্ট ফোল্ডারের ভিতরে আমরা করলাম হচ্ছে ইটিসি ফোল্ডার। তো আমি এখানে যদি এলএস দিই, আমার কিন্তু ইটিসি দেখাবে না, কারণ ইটিসিটা টেস্ট ফোল্ডারের ভিতরে। এখানে দিলে আমার শুধু টেস্ট ফোল্ডারটাই দেখাচ্ছে। তো এবার আবার যদি সিডি দিয়ে আমি যদি টেস্ট ফোল্ডারের ভিতরে ঢুকি, তো এর ভিতরে যদি এলএস দিই, তার মানে হচ্ছে আমার ইটিসিটা, মানে এটা সবকিছুই চলছে ব্যাকগ্রাউন্ডে। আমি এটা তো আমি তো জাস্ট কমান্ড মোডে দেখাচ্ছি। ইন ফিউচার আমি ইসে গ্রাফিক্যাল মোডে, এইটারই যেটা গ্রাফিক্যাল মোড আছে টাইগার ভিএনসি দিয়ে এটা করা যায়। যারা পুরাতন আছে তারা টাইগার ভিএনসি ইনস্টল করে এটা করতে পারবে। জাস্ট গ্রাফিক্যাল মোডে লিনাক্সটা নিয়ে চলে যেতে পারবে, টার্মাক্সটা। আচ্ছা যাই হোক, ওই অপশনে পরে যাব। তোমরা পুরাতন যারা আছো তারা নোট করে রেখো যে ভাই টাইগার ভিএনসি কিভাবে সেট আপ করতে এক ক্লাসে দেখাই দিয়ে, আমি দেখাই দিব। আচ্ছা যাই হোক, এই পর্যন্ত ক্লিয়ার, মানে ফোল্ডার তো ক্রিয়েট করলাম, আমরা ফোল্ডারে ঢুকলাম, ফোল্ডার লিস্ট করে দেখলাম, আবার রুট ফোল্ডারে গেলাম। তো এখন এই যে ফোল্ডারটা তৈরি করলাম টেস্ট ফোল্ডার, এই ফোল্ডারটা ডিলিট করব কিভাবে? তো ডিলিট করতে হলে মানে এই ফোল্ডারে রিমুভ করব কি করে আমার টার্মিনাল থেকে? তো রিমুভের কমান্ড হচ্ছে আর এম, মানে রিমুভ মাইনাস আর এফ, রুট ফোল্ডার আর এফ স্পেস, যে ফোল্ডারটা ডিলিট করবো ফোল্ডারের নাম কি, টিইএসটি, টেস্ট ফোল্ডারটা আমরা ডিলিট করব। দিলাম এন্টার। আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডে আমার কিন্তু টেস্ট ফোল্ডারটা লিস্ট করে দেখি, এই যে এখানে কিন্তু টেস্ট ফোল্ডারটা নাই, আর টেস্ট ফোল্ডারের ভিতরে ছিল ইটিসি ফোল্ডারটা, তো সেটাও কিন্তু রিমুভ। তো আমি এখানে দুইটা ফোল্ডার একসাথে করে দেখাই, এমকে ডিরেক্ট টেস্ট ওয়ান, mkdir টিএসটি টেস্ট টু, এলএস করলাম, আমার টেস্ট ওয়ান টেস্ট টু। আমি এখানে একটা ফোল্ডার ডিলিট করি, আর এম মাইনাস আর এফ স্পেস টিইএস ওয়ান দিলাম। এখানে এলএস করি, দেখেন টেস্ট টু ফোল্ডারটা আছে, টেস্ট ওয়ানটা ডিলিট হয়ে গেছে। ফোল্ডার ক্রিয়েট করা, ফোল্ডার লিস্ট করা, টার্মিনাল রুট ফোল্ডারে যাওয়া এবং ফোল্ডারটা ডিলিট করা, এই চারটা জিনিস বুঝতে কারো অসুবিধা হয়েছে? মমিন, মহিব ভাই বা হচ্ছে যারা শিশির ভাই, আপনারা তিনজন, এরা কি বুঝতে অসুবিধা হয়েছে? না জি ভাই। ভাইয়া, বুঝতে পারছি। যদি এই টপিক গুলো ইম্পোর্ট সবার আগে এটা দেখালাম, কারণ হচ্ছে আমরা টার্মাক্সের টার্মিনালের ভিতরে যে টুলসই করব না কেন, ইনস্টল করব না, আমরা আলাদা আলাদা সেপারেটলি ফোল্ডার করে তার ভিতরে ইনস্টল করব, যাতে আমাদের হচ্ছে আহ, এই যে টুলস গুলো যাতে একটার ভিতরে আরেকটা না চলে যায়। কথা বুঝতে পারছেন সবাই? জি ভাই। আচ্ছা, এটা আমি তাহলে আমরা ফোল্ডার ক্রিয়েট করা ডিলিট করা সব বুঝে গেলাম।
আমি এখানে হচ্ছে test2 ফোল্ডারটাও ডিলিট করে দিই, দিয়ে ls করলাম, ক্লিয়ার। তো এখানে আমাদের গেল রুট ফোল্ডার, ফোল্ডার নেম, ক্রিয়েট, ডিলিট সব চলে গেল। আমি এটা ক্লিয়ার করে স্ক্রিনটা ক্লিয়ার করে দিলাম। আমার কিন্তু আবার যে অবস্থায় ছিল সেই অবস্থায় চলে গেছে। তো এখানে আমাদের যে কোনো প্যাকেজ ইনস্টল করতে গেলে, যে কোনো ফাইল ইনস্টল করতে গেলে আমার অবশ্যই দরকার আছে গিট হাব থেকে। আমরা মূলত টার্মাক্স এর বা লিনাক্স এর সবকিছু আমরা গিট হাব থেকে ইনস্টল করি। আর আরেকটা ভাবে করা যায় হচ্ছে ম্যানুয়ালি। ম্যানুয়ালি আমরা যদি স্টোরেজের পারমিশনটা দিয়ে দিই টার্মাক্সে, তো স্টোরেজে পারমিশন দিলে আমরা ম্যানুয়ালি কোড করে, পাইথন কোড করে সেটা আমরা স্টোরেজ থেকেও আমরা রান করতে পারবো পাইথন ফাইল। তো সেটা আমরা পরে দেখাই দিব কিভাবে পাইথন ফাইল স্টোরেজে নিয়ে, ফোন মেমোরিতে নিয়ে সেখান থেকে গিটহাব বাদে আমরা রান করতে পারি। যেমন আনঅথরাইজ ফাইলগুলো তো আর গিটহাবে পাবলিক করবে না, পাবলিক করতে দিবে না হ্যাকাররা। তো আনঅথরাইজ বা ফাইল যেরকম এডুকেশনাল পারপাসই হোক, বা আনঅথরাইজ যেরকম ভিডিওস বা হচ্ছে এডুকেশনাল বাদে এসএমএস বম্বিং, কল বম্বিং, এই যেরকম আনঅথরাইজ বা ভিডিওস এর আছে হার্ডলি বা হালকের এই রকম টুলস গুলো যেগুলো আমাদেরকে ইনস্টল গিটহাব থেকে ডিরেক্টলি পাবলিক করতে দেয় না মেন কোড দিয়ে। আমরা বেসিক কোড দিয়ে, তো যেমন আমার হচ্ছে গিটহাবে সব বেসিক কোড দিয়ে হচ্ছে পাবলিক করা আছে। তো সেই ক্ষেত্রে আমাদের ইনস্টল করতে হলে কিন্তু ম্যানুয়ালি করা লাগে, ম্যানুয়ালি পাইথন প্যাকেজ স্টোরেজে নিয়ে রান করা লাগে। তো আমরা ওই সব দিকে পরবর্তীতে আমরা যখন অ্যাডভান্স লেভেলে যাব তখন আমরা ম্যানুয়ালি দেখাই দিব। এখন আমরা জাস্ট গিটহাব থেকে কিভাবে ক্লোন করতে হয় সেটা একটু দেখি। তো গিটহাবটাই ক্লোন করতে হলে, গিট ক্লোন করতে হলে আমাকে তো অবশ্যই আমাদের গিটটা ইনস্টল থাকা লাগবে। তো সেক্ষেত্রে এপিটি ইনস্টল গিট, জিআইটি গিট দিলাম ইন্টার। কি দেখাচ্ছে আমাদের? এপিটি ইনস্টল গিট। ও, গিট তো আর এপিটি না, গিট তো হচ্ছে প্যাকেজ। তো আমাকে, হ্যাঁ হ্যাঁ, পিকেজি হবে। তো এই জন্য আমাকে ওটা ভুলটা ধরাই দিছে। তো আমাকে এখানে লিখতে হবে যে হচ্ছে পিকেজি ইনস্টল গিট, ঠিক আছে। আচ্ছা, এই যে এপিটি টা বারবার লিখতেছি, এই এপিটি এর ফুল ফর্ম কি এটা তো কেউ জিজ্ঞেস করলে না? কেউ জানো এটা? জিজ্ঞেস করো নাই কেন সেটা কিন্তু। এটা হচ্ছে আহ, দুই রকম ভাবে বলা যায়। একটা হচ্ছে যদি বলো যে অ্যাডভান্স প্যাকেজ টুলও বলা যায়, আবার অটোমেটিক্যালি প্রোগ্রামেড টুলস, মানে অটোমেটিক্যালি প্রোগ্রাম করা যে টুলস গুলো আছে সেটা ইনস্টল করতে হলে আমাকে এপিটি ইউজ করা লাগবে। তো টার্মাক্স এর ক্ষেত্রে আমরা অটোমেটিক্যালি প্রোগ্রাম টুলসই বলা হয় সহজে, যাতে আমরা যে প্রোগ্রাম গুলো অটোমেটিক্যালি প্রোগ্রাম করা আছে সেন্ট্রালি, সেখান থেকে আমরা এপিটির মাধ্যমে ইনস্টল করতেছি। তো এর জন্য আমাদের হচ্ছে, আচ্ছা আমরা প্যাকেজটা ইনস্টল করিনি আগে। আমরা জানলাম তো যে অটোমেটিক্যালি প্রোগ্রামেড টুলস, অথবা আরেকটা ভাবে বলা যায় যে অ্যাডভান্স প্যাকেজ টুলস। আচ্ছা, পিকেজি ইনস্টল গিট দিলাম এটা। এই যে আমার এই যে স্টোরেজ পারমিশন চাচ্ছে বা এত কিলোবাইট নিবে, তার জন্য ওয়াইস আসছে, দিলাম ওয়াই। এখানে কিন্তু সবকিছু লিখেই দেয় যে ও কি বলতে চাচ্ছে, সব লেখা থেকে। সবাই একটু জাস্ট লেখাগুলো পড়লেই বুঝতে পারবো। এখানে একটা জিনিস দেখছো যে এই যে এসএসএস যে এজেন্ট, ওই এসএসএস এর এজেন্টটা ইনস্টল করতে বলছে টার্মাক্সেস আই সার্ভিস থেকে। এখানে কি বলছে যে এসএসএস এই এজেন্টটা ইনস্টল করার জন্য। এটা আমরা পরবর্তীতে এসএসএস এজেন্ট কি এটা আমি বিস্তারিত আলোচনা করবো। এটা খুব ভালো একটা জিনিস, নতুন করছে, আগে এটা ছিল না। আমরা যারা হচ্ছে 2014 দিকে যারা হ্যাকিং শিখছি, এরা এসএসএস এজেন্ট পাই নাই। আমরা এসএসএস এজেন্ট পাইছি 2021 সালে। এসএসএস এজেন্ট খুব ভালো একটা সার্ভিস, এক সময় দেখাই দেবো। যাই হোক, এটা আমরা এখন বেসিকের দিকে, আমরা ওইদিকে না যাই। আমাদের এপিটি টা গিট ইনস্টল করার জন্য, গিট ক্লোন করার জন্য গিটটা ইনস্টল হয়ে গেল।
মানে গিট ক্লোন করতে হলে গিটের প্রোগ্রাম যেগুলো থাকে সেগুলো সব থাকে হচ্ছে পাইথন প্যাকেজে। তো সেই জন্য আমাদেরকে অবশ্যই পাইথনটা আগে ইনস্টল করে নেওয়া লাগবে, না হলে আমরা গিটের কোনো কিছু রান করতে পারবো না। সমস্ত সবকিছু গিটের অধিকাংশ হয় পাইথনে, মানে 80% টুল সব পাইথন দিয়ে করে। আর পিএইচপি দিয়ে করে 20%। আর হচ্ছে এসএস দিয়েও করা যায়, শেল ফাইল দিয়েও করে। 10% লোক শেল ফাইল দিয়ে করে। তো আমরা হচ্ছে সবসময় পাইথন প্যাকেজটাই বেশি করতে পারেন, কারণ পাইথনটা দিয়ে কাজ করতে ইজি হয়, প্রোগ্রামিং করতে পাইথন সহজে রান করা যায় এবং পাইথন দিয়ে ইনস্ট্যান্ট আউটপুট পাওয়া যায়, যেটা হার্ডলি কাজ করে। এই জন্য আমরা পাইথনটা 80% লোক ইউজ করে, আমরা সেদিকেই যাব। তো পাইথনটা কিভাবে আগে পাইথনটা আমার এই টার্মিনালে ইনস্টলটা করে নিই। তো পাইথন প্যাকেজ ইনস্টল করতে হলে পিকেজি ইনস্টল পাইথন। পাইথন আছে টোটাল 3টা, পাইথন 1, 2, 3। শুধু পাইথন যেটা এটা আছে পাইথন 1, পাইথন 2 আছে, পাইথন 2 আর পাইথন 3 আছে। তো পাইথন 3 পর্যন্ত আমরা টার্মাক্সে ইনস্টল করব। প্রথমে আমরা পাইথন পিকেজি ইনস্টল পাইথন দিলাম, আমার কাছে ইয়েস আছে। এর পরবর্তীতে পিকেজি ইনস্টল স্পেস দিয়ে আমরা -y দিয়ে দেবো, তাহলে আমাদের বারবার এই ইয়েসটা করা লাগবে না। আমরা এই লাস্ট এবার দিয়ে দিই, পাইথনটা ইনস্টল করে নিই। আচ্ছা, এখানে অনেকেই আছে যারা এই যে বেসিক ক্লাসগুলো এটা কিন্তু সবাই যা পারে, সবাই জানে। তারপর আমি শুরু থেকে শুরু করতেছি এই কারণেই, যদি এই জানার ভিতরে অনেক কিছু আছে, যারা এই যে ভিডিও দেখে শেখে বা যারা এই যে কারো কাছ থেকে এরকম পিডিএফ ফাইল দেখে শেখে, তারা কিন্তু এইভাবে বিস্তারিত আলোচনা করে না। তোমরা সবাই কাজ করবা, অনেক বড় প্রোগ্রামার হবা মানে টার্ম্যাক্সের, কিন্তু তোমাদেরকে এই বিস্তারিত আলোচনা কিন্তু কেউ করবে না। তো যতক্ষণ আমার আন্ডারে আছো আমি তোমাদেরকে বিস্তারিত আলোচনা করে এমন ভাবে বোঝাই দেবো যাতে নেক্সট টাইম তোমরাই ট্রেনিং সেন্টার খুলে আরো 10 জনকে ট্রেন করতে পারো, এবং সেই সময় যাতে এইভাবে ট্রেনিংটা দাও যাতে তাকে বুঝতে সহজ হয়। এটা যদি আমি একদম ক্লাস 7, 8 এর লোক একটা ছেলেরও যদি ধরে নিয়ে এসে এই ক্লাসগুলো দেখাই, তো ও বুঝতে পারবে। সবাই কি বুঝতে পারছো কথা? ইনশাআল্লাহ। জি ভাইয়া। আচ্ছা, আমাদের পাইথনটা 29 MB, 29.4 MB নিচ্ছে পাইথন 1। পাইথন 1 এর ভিতরে আমি ক্লাংটা ডাউনলোড করতেছে। এর প্রথম দেখাচ্ছে যে 19.3 MB হয়েছে, টোটাল নেবে 29 MB। আর এই যে ডান সাইডে এই স্পিড দেখাচ্ছে 840 KB/s স্পিড। সবাই আবার ঘুমাই পড়ো না, মাঝে মাঝে কথা বলো। না ভাইয়া আছি। এটা তো আমার তোমাদেরকে প্রশ্ন করা উচিত যে পিকেজির ফুল মিনিং কি। বলো, পিকেজির ফুল মিনিং কি হতে পারে? প্যাকেজ। প্যাকেজ। আর কি, প্যাকেজের সংক্ষিপ্ত রূপ আছে পিকেজি। আচ্ছা, 1 GB আমাদের কাছে এখানে জিজ্ঞাসা করা লাগবে। পাইথনের আছে 1টা আমার ইনস্টল হয়ে গেল। এখন যদি আমি শুধু পাইথন লিখি, দেখো আমার এই যে পাইথনের 3.1211 পাইথন 1 প্যাকেজ, এই যে 27 আগস্ট 2025 পর্যন্ত লাস্ট আপডেট হয়েছে, আমার এটা ইনস্টল হয়ে গেছে পাইথন। আচ্ছা, যাই হোক, তো আমি এখানে হচ্ছে পাইথন 1টা তো ইনস্টল হয়ে গেল, এবার পাইথন 2টা দিই। পাইথন পিকেজি ইনস্টল পাইথন 2। বারবার ওয়াই আছে, আমি একবারে সংক্ষেপে -y দিয়ে দিলাম, তাহলে আমার পরবর্তী আর ওয়াই দেওয়া লাগবে না। দেখছো, আর এবার কিন্তু ইয়েস চাই নাই, কারণ আমি একবারে ওয়াই দিয়ে আসছি ওরে।
আচ্ছা ভাইয়া, পরেরটা যে 2 দিলেন, প্রথমটা 1 দিলেন না কেন? ওই জন্য তো প্রথমে বলছিলাম যে পাইথন 1 আর পাইথন যেমন হচ্ছে তুমি যদি একটা আপেল দেখাও তো ওই আপেলের পিছনে পাশে কিন্তু লেখা লাগে না যে এই আপেল এখানে একটা, ওই হিসেবে ওরা হচ্ছে দেখাইছে যে পাইথন 1 আর পাইথন 2 হচ্ছে আলাদা লাগে, পাশে 2 লেখা লাগছে। যেমন পাইথন বুঝতে 3 এর জন্য পাইথন 3 লেখা লাগবে। যেমন আমি এখানে পাইথন 1 দিছিলাম, আমি এখন 2 দিলাম, এখন পাইথন 3 দিলাম, ইনস্টল করে দিলাম। তাহলে আমার 3টা পাইথনই, এই দেখো এখানে দেখছে যে পাইথন ইজ অলরেডি ইনস্টলেড নিউ ভার্সন 3.12। যাই হোক, এখন আমার 3টা পাইথনই প্যাকেজই, এই পাইথন 1 আমার পাইথন 3, এই 3টা কিন্তু একই পাইথন, শুধুমাত্র পাইথন 2টা ডিফারেন্ট কাজ করে। কারণ যারা হচ্ছে 2.7 পাইথনের প্রোগ্রাম দিয়ে কাজ করে তাদের কিন্তু 2.7 এর জন্য পাইথন 2 ইউজ করা লাগে। আর যারা পাইথন 1 অথবা 3 বা পাইথন 3.1.0 যে প্রোগ্রামিং দিয়ে কাজ করে তাদের ক্ষেত্রে রান করতে গেলে পাইথন 3 বা শুধু পাইথন ইউজ করা লাগে। যাই হোক, আমাদের পাইথন 3টাই ইনস্টল হয়ে গেল। তো আমাদের গিট ইনস্টল হইলো আর পাইথন ইনস্টল হলো। এখন আমরা যে কোনো আমরা হচ্ছে পাইথনের যে কোনো গিট আমরা ক্লোন করতে পারবো আমাদের টার্মিনাল। আমাদের কিন্তু টার্মিনাল আর কোনো কিছু ইনস্টল নাই। তো আমরা এখন যে কোনো একটা গিট নিয়ে আসি। যেমন প্রথম অবস্থায় আচ্ছা, আমাদের কি দরকার, ধরো হচ্ছে, পাইথন কি এই হ্যাঁ বল, 3টাই নাকি আরো আছে? এই 3টা দিয়ে আমরা কাজ করবো। পাইথন আরো আছে, কিন্তু আমরা টার্মাক্স এর জন্য এই 3টা ইউজ করবো, লিনাক্স এর জন্য ওই 3টা ইউজ করবো, বা হচ্ছে কালি লিনাক্স বা উবুন্টুর জন্য এই 3টাই আমরা ইউজ করবো। তো উবুন্টুর জন্য সবসময় ইউজ হবে পাইথন 3, কালির জন্য সবসময় পাইথন 1 দিয়েও করা যায়, পাইথন 2 দিয়েও করা যায়, তো 1 দিয়েও করা যায়। তবে কালির ক্ষেত্রে সবসময় পাইথন 1 দিয়েই করা লাগে। শুধুমাত্র উবুন্টুর জন্য পাইথন 3 উল্লেখ করা লাগে। আচ্ছা, এখন দেখা যাক আমরা একটা পাইথনের গিট ক্লোন করে নিয়ে আসি, ঠিক আছে? আচ্ছা, গেলাম আমরা গুগলে গেলাম। গুগলে যে আমরা একটা গিট ডাউনলোড করে গিটের অ্যাড্রেসে ঢুকি। যেমন টি হেডারই দিলাম, আমাদের একটা হেডার লাগবে, রিবনবার হেডারটাই নিয়ে আসি। যে কোনো গিট ইনস্টল করতে হলে পাশে বা সেই গিটের নামের পাশে বাই দিয়ে গিট হাব দিয়ে দিব, তাহলে সহজে ফার্স্ট পেজে চলে আসবে। দিয়ে আমরা প্রথম যে গিট হাবে যে আসলো টি হেডার, এটা গেলাম। এখান থেকে আমাদের এই যে এপিটি আপডেট আপগ্রেড সব কিন্তু আমাদের করা আছে, বা এপিটি আপডেটের ইনস্টল গিট কিন্তু আমাদের করা আছে এই যে ইনস্টলেশনের জন্য। তো আমরা কোনো কিছু নেব না, আমরা জাস্ট গিটটা নেব, গিট কুলনটা নিব। আর টি হেডার তো আমরা নিতেই পারবো না, আমরা জাস্ট গিট কুলনটা নিয়ে নেব, অ্যাড্রেসটা কপি করে নেব। তো আমরা যেহেতু টি হেডার নিচ্ছি, তো আমরা এখানে MKDIR স্পেস হেডার লিখলাম, একটা হেডার নামে একটা ফোল্ডার তৈরি করলাম, এলএস হেডার নামে একটা ফোল্ডার তৈরি করলাম। আমি হেডারের ভিতরে ঢুকলাম, DER হেডার। আমরা এখন হেডারের ভিতরে আছি। এখানে আমি গিটটা ক্লোন করব, যে কপি করে নিয়ে আসলাম, অ্যাড্রেসটা দিয়ে দিলাম, এটা হচ্ছে আমার গিটের অ্যাড্রেস, এন্টার দিয়ে দিলাম। আমার গিটটা ক্লোন হয়ে গেছে, আমি ক্লিয়ার করে দিলাম স্ক্রিন। তো এখানে এলএস দিলাম, এই দেখেন একটা ফোল্ডার আমার তৈরি হয়ে গেছে টি হেডার নামে। তো এই টি হেডার ফোল্ডারের ভিতরে আমি এখন ঢুকবো, তাহলে আমার কি লেখা লাগবে, সিডি স্পেস T-HADER দিয়ে ইন্টার দিলে এই ফোল্ডারের ভিতরে আমার ঢুকে গেল। এখানে এলএস দাও, দিয়ে এর ভিতরে দেখো কতগুলো ফোল্ডার ফাইল আছে, ঠিক আছে? তো এর ভিতরে অনেকগুলো ফোল্ডার ফাইল সবকিছু রাখা আছে। আমাদের লাগবে হচ্ছে এই ফাইলটা। অন্য সবগুলো ফাইলে দিয়ে খেয়াল করো, এমডি ফাইল, বিন ফাইল, কালার ফাইল, ডক ফাইল, লিব ফাইল, কিন্তু .sh মানে এক্সটেনশন ফাইল আছে একটাই, theader.sh। তো আমরা এই এক্সটেনশন ফাইলটা কপি করে নেব, দিয়ে এখানে লিখলাম, বাশ দিয়েও করতে পারবা বা ডট স্ল্যাশ দিয়েও করতে পারবা।
এটা এসএইচ ফাইল আছে, ইনস্টল করতে হলে বাশ দিয়েও করা যায় বা ডট স্ল্যাশ ইনস্টল দিয়েও করা যায়। তো আমরা বাশ দিয়েই করাই। তোমার যে ডেভেলপার, ওই ডেভেলপার কি দিয়ে করছে দেখি। এই যে ডেভেলপারও কিন্তু হচ্ছে, সবাই দেখো এই যে ডেভেলপার কিন্তু এই যে সিডি তে ঢুকছে, এটা লিখেই দিছে ও। দিয়ে বাশ টি হেডার ডট এসএইচ এ কিন্তু এখানে লিখে দিছে, দেখছো? তো আমরা তো জানি প্রোগ্রামিং কিভাবে করবে, সেজন্য আমরা সহজে এখানে বাশ টি হেডার ডট এসএইচ দিয়ে এন্টার দিলাম। এখানে বলতেছে টার্মিনাল কলাম সাইজ অ্যাভব 59, 19, 42 রো কলাম। আমি এই যে জুম করে দেখাইছি, তা ওর হচ্ছে এত জুমের জন্য ওর মানে ওর কলামটা নিতে পারতেছে না। তো আমি একটু জুম আউট করে দিলাম, দিয়ে আবার দিলাম। এই দেখো এখানে বলতেছে যে এটার জন্য এফ ফাইলটা ডাউনলোড করতে বলতেছে। আমি কিন্তু ইচ্ছা করলেই এখানে এই যে এফ ফাইলটা ও কিন্তু ডাউনলোড করে দিচ্ছে। এই যে ইনস্টল গিট এফ, আমি কিন্তু এটা করি নাই, জাস্ট এই সমস্যাটা বোঝানোর জন্য, যাতে এই প্রবলেমটা আসলে তোমরা সলভ করতে পারো। আমি পিকেজি ইনস্টল এফ স্পেস মাইনাস ওয়াই, যাতে বড় বইতে ওয়াই না চাই। দেখছো হয়ে গেছে এফ। এখন আমি উপরে চাপ দিলাম বাশ টি হেডার ডট এসএইচ। আমি জুম আউট করে নিলাম, নাহলে আবার দেখছো আমার কিন্তু হেডারটা চলে আসছে। তো আমি হচ্ছে মেইনলি এখন ইনস্টল করব না সেট আপ করবো, আমি মূলত সেট আপ করবো এখন। তো দ্বিতীয়টায় গেলাম, উপর নিচ করে সেট আপে গেলাম, ইন্টার। আমি কি কি সেট আপ করবো, জেড এইচ না ফিশ? আমি জেড এইচ করবো। ওয়ান, ইন্টার। ইনস্টল ও মাই জেড এইচ দিলাম, ওয়ান, ভাই জেড ইন্টার। জেড এস বা যে ফাইল নিচে আরেকটা ফাইল আসলো ওইগুলা কি? ওটা হচ্ছে এই জেড এইচ এর আপডেট ভার্সন। ওইটা দিয়েও মানে জেড টা হচ্ছে একটা টার্মিনালের, ধরো কোনো কিছু তুমি প্রথম অক্ষর লিখলে তোমার টার্মিনালে এখন অত কিছু সম্পূর্ণটা লেখার সময় নাই, আর তুমি হুম। দ্রুত কাজ করতেছো, সেক্ষেত্রে তোমার অটো স্পেলিংটা সাজেস্ট করবে। এই জন্য জেড টা ইনস্টল করা হয়, যাতে তোমার অটোমেটিক্যালি তুমি এ লিখলে যাতে পরবর্তী কমান্ডটা শো করে। কথা বুঝছো? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, আমরা এবার ইনস্টল প্যাকেজে দিলাম। আমার যা যা প্যাকেজ লাগবে আমি সব ওটা প্যাকেজ দিলাম, ও ওর মতো ইনস্টল করে নিবে। মানে ওর রিকোয়ারমেন্ট কি কি এটা ইনস্টলের জন্য, ওর রিকোয়ারমেন্ট গুলো যেমন ফিগলেট, ক্লাঙ্ক, এগুলো ও কার্ল, এগুলো সব রুবি। এই যে এখানে রুবি ইনস্টল করতেছে, ফিগলেট, ক্লাঙ্ক, রুবি সব ওর, ওর যা যা লাগবে সেগুলো ও ইনস্টল করে নিতেছে। অ্যালেক্স রেদওয়ান কি আছো? তুমি কি স্ক্রিন রেকর্ড করতে করতে ঘুমাই যাও না তো? ও, মাত্র? দেখেন ভাই, আবার কারেন্ট নিয়ে চলে যায়। গেলে এরপরে আপনাকে মনে করেন কামাল ভাই আছে, জাহিদ ভাই আছে, বুঝছেন, আর কিছু বলবো না। আমিও করছি রেকর্ড। কামাল ভাই তো এখন চোখে দেখতে পারতেছে না, তোমার উল্টো পাল্টা মার দিবে। সাড়ে সাড়ে কাম করতেছে, বুঝছেন। স্যার এখন হচ্ছে ম্যাডামের কাছ থেকে চোখের সেবা নিচ্ছে।
মাথা ব্যথা করতেছে ভাই। আমি যে ভাই আপনার বাড়িতে আমি আসতেছি বুঝছেন, মাথাটা টিপে দেবো। মজা না নে। কামাল ভাই সাথে, কামাল ভাই সুস্থ লোক, এরপর আপনাকে বুঝাইবো। এই একটা জিনিস দেখো, ছোটবেলায় আমি যখন 2012-তে এসএসসি দিলাম, তো ওই সময় হচ্ছে এরকম সিনেমাতে দেখতাম এরকম সব লেখা নিচ থেকে উপরের দিকে যাইতে, হ্যাকিং এ যারা করতো না সব এরকম নিচ থেকে উপরের দিকে যেত, মনে করতাম যে এইটাই হ্যাকিং, বুঝছো? তো 14-তে যখন হচ্ছে হ্যাকিং এর কাজ শেখা শুরু করলাম, তো তখন হচ্ছে এরকম এরকম নিচ থেকে উপরের দিকে গেলে সেটা হ্যাকিং মনে করতাম, বুঝছো? হ্যাঁ, সবুজ কালার। এটা আমার এখন ওই আমার ইয়ের মধ্যে রাখছি, হোম স্ক্রিনে। একই একই ভাব লাগে একটু। আচ্ছা ভাইয়া, বেশিরভাগ বাইনারি সংখ্যাগুলো বেশি ব্যবহার করে থাকে কেন? মানে টার্মাক্সে না কোথায়? হ্যাঁ, এই যে মাঝে মাঝে কিছুক্ষণ আগে যেটা বললেন, এই যে নিচ থেকে উপরে, ওই ক্ষেত্রে বেশিরভাগ 0 আর 1 দেখি, যেটা বাইনারি কম্পিউটার ভাষায়। হ্যাঁ, বাইনারি কেন ইউজ করা শুনবা? তো কম্পিউটার কোডিং এর ক্ষেত্রে ও শুধু, ও কিন্তু অন্য কোনো কিছু চেনে না, ও শুধু 0 আর 1 চেনে। তো 0 আর 1, আমাদের যেসব কম্পিউটার প্রসেসর বা ফোন ইউজ করি সব হচ্ছে 0 আর 1 বোঝে। এই 0 আর 1 কোড থেকে ও সকল কোড শুরু করে, এছাড়া ও কোনো কোড চেনে না। তো এই এনকোড করার জন্য 0 আর 1 কে এনক্রিপ্ট করে ও সবগুলো কোড বের করে একটা একটা করে, ওর কোডিং এ ও বুঝতে পারে, চিনতে পারে, জানতে পারে। তো সেক্ষেত্রে বাইনারি এনকোডিং ইউজ করা হয়, যাতে ওর, আমরা যে পাইথন বা C++ বা হচ্ছে পিএইচপি বা রুবি বা যেটাই জ্যাম ইনস্টল করি না কেন, সেটার জন্যই ওর বাইনারি কোডটাই ওর জন্য পারফেক্ট। এই জন্য আমরা সবাই বাইনারি কোডেরটা ইউজ করি, যাতে ও সহজে ওর ল্যাঙ্গুয়েজে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ও বুঝতে পারে। আচ্ছা যাই হোক, এখন আমরা এই হেডারটা সেট আপ করে নিই। হয়ে গেল সেট আপ 1, টি হেডার সেট আপ 2। আচ্ছা, লোগো চেঞ্জ করবো না, নাম চেঞ্জ করবো না, কিওয়ার্ড চেঞ্জ করবো? আগে চেঞ্জ করি হচ্ছে টাইটেলটা চেঞ্জ করি। চেঞ্জ টাইটেল 2.0 না, আমরা এখানে দিব হচ্ছে, কি দিব, ঘোস্ট দিয়ে দিই। GHOST, ঘোস্ট, ভূত দিলাম এটা। ভূত। ভাইয়া কি কিবোর্ড ইউজ করতেছেন নাকি ফোনের কিবোর্ড? ফোনের কিবোর্ড, জাস্ট একটা টিউজ। আমরা অনেকক্ষণ ধরে কাজ করছি, আর একটু রেস্ট দিই, একটু এক্সিট করে দিলাম, দি এক্সিট, দি এক্সিট, সব এক্সিট। কয়টা, ও 3-4টা ট্যাব নিয়েছিলাম, ওই যে সবগুলো ট্যাব এক একটা ডিডিওস গেল, আর একটা আছে গেল। দেখছো কাহিনী, আমাদের হেডারের এই টার্মাক্সের কালার কালোর থেকে কমনি কালার হয়ে গেছে। আমি একটু অনেকক্ষণ আপডেট করি না, একটু আপডেট করে নি। ভাইয়া তাহলে তো 13 বছরের দক্ষতা। 2012 থেকে শুরু করছিলেন বললেন যে। ভাই ওই সময় আমি 2 বছর শিক্ষা বুঝছেন, আর উনি একদম শুরু করি। এই জগৎটাই ভাই মনে হয় এরকম, 5-6 বছরের এক্সপিরিয়েন্স ছাড়া কিচ্ছু হয় না। ও ভাই, আমি আছি এখানে 2014 সাল থেকে মনে হয় মানে এই অ্যান্ড্রয়েড করা শুরু করছি 2.0 দিয়ে। তো পিসিতে এই সময় কাজ করতাম, তো ডেস্কটপ ইউজ করতাম, পেন্টিয়াম 4 এর ডেস্কটপ ইউজ করতাম। 512 মেগাবাইটের র্যাম ছিল পিসিতে, হার্ড ডিস্ক ছিল 40 জিবি হার্ড ডিস্ক। তো ওই দিয়ে শুরু করছিলাম। তো এখনো আমার মনে হয় যে আমি এই জগতের কাছে আমি একদম শিশু। তো তোমরা যারা আমার আন্ডারে যারা কাজ শিখবা, কখনো কেউ নিজের হ্যাকার দাবি করবা না,
এবং কখনোই বলবা না যে আমি একজন হ্যাকার বা আমি হ্যাকিং এর কাজগুলো জানি। ডিরেক্টলি বলবা যে না ভাই আমি হ্যাকিং এর কোনো কিছু পারি না, হ্যাকিং জগতের আমি কোনো জাস্ট মোটামুটি শিখতেছি, আমি এখনো এন্ট্রি লেভেলে আছি, জাস্ট শিখতেছি। দুই একদিন যাই হোক, টার্মাইটসে একটা কথা ক্লাস বলি। করলো, শোনো, দুই একদিন ক্লাস করলো টার্মাইটসে, 3-4 দিন আছে কালি লিনাক্স ইনস্টল করা শিখলো, টার্মিনাল ওপেন করা শিখলো, আই এম এ হ্যাকার। হ্যাকারের একটা ছবি লোগো লাগাই দিলাম, আমি একজন হ্যাকার। হ্যাঁ, কি যেন বলছিল, বলো। আমি বললাম এখন আমরা যে পজিশনে মানে যে টার্গেট আছে, যেমন আমরা এথিক্যাল যেটা শিখতেছি, মানে এটা দিয়ে মানে কি কি করা যায়, মানে এটার মধ্যে কি কেরিয়ারের কিছু আছে সংযুক্ত? আমরা তো জাস্ট হচ্ছে ইথিক্যাল হ্যাকার। আমরা তো আর কারো ক্ষতিকারক বা কোনো কিছু না। হ্যাঁ, তো না না, আমাদের কাজ হচ্ছে সিকিউরিটি, সাইবার সিকিউরিটি। আজকের এই জগৎটা, তোমার মনে করো যে 2025 জেন জেড এর যে জগৎ, আমি কিন্তু জেন জেড এর জগতের না, আমি 90 দশকের লোক। আমার জন্ম 1995-এ। তো এই জেন জেড এর যুগে এসে তো আমরা যে পর্যায়ে পৌঁছাইছি, প্রযুক্তির সর্বোচ্চ স্তরে আমরা পৌঁছাইছি। এই অ্যালেক্স রেদওয়ান, তুমি স্ক্রিন রেকর্ডটা বন্ধ করে দাও। আমরা আজকে এই এই